অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আলতো ছোঁয়ায় সমুদ্র কথন 4 খ। পিউর বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। এসএসসির জন্য মূল ক্লাসের পরেও বাড়তি কোচিং থাকে। রোদে তেতেপুরে বাড়ি এসে কোনো রকমে খেয়েই একটা লম্বা ঘুম দেয়ও। মাঝে মধ্যে ক্লান্তিতে খেতেও চায় না। তখন হয় সেজমা নয়তো মেজমা আহ্লাদ করে মুখে তুলে খাওয়ান। কিন্তু আজ পিউয়ের ওসব ঘুমটুম কোথাও যেন উধাও হয়ে গেল। খুব ফুরফুরে মনে ফ্রেশ হলো, খেলো, তারপর ঘর ছেড়ে বেরিয়ে এলো দুরন্ত কদমে। এর একটা বিশেষ কারণ, ধূসর গাই। ছুটির পরে ফোন হাতে নিয়ে পিউ দেখেছে মানুষটা ফেসবুকে ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। এর মানে ওদিক থেকে গ্রিন সিগন্যালের সম্ভাবনা জোরালো। হবেই তো, পিউ কি দেখতে খারাপ নাকি? সবাই বলে ও ঠিক বারবি ডলের মতো সুন্দর। চোখ দুটো খুব বড়, চিকন গোলাপি ঠোঁট, নিচের ঠোঁটের ওপরেই ছোট্ট একটা তিল, আর সঙ্গে আদুরে নাক। সব কিছুরই তো প্রশংসা করে সবাই। তাহলে ধূসর ভাই পছন্দ করবেন না কেন? শিকদার বাড়ি একটা 3তলা ভবন নিয়ে তৈরি। পুরো দেওয়াল ধবধবে সাদা রঙের, সামনে বিশাল উঠোন। মোট 4 বিঘা জমির ওপর বানানো এই বাড়ি। একদম পূর্ব দিকে বাড়ির পারিবারিক কবরস্থান, যেখানে এই বাড়ির সকল পূর্বপুরুষ শায়িত। বাড়ির সামনে গোল চত্বরের মতো বড় উঠোন, আর উঠোনের কোল ঘেঁষে বানানো বিশাল লোহার গেট। ভেতরে বসার ঘর, খাবার ঘর, রান্নাঘর আর দুপাশে দুটো অতিথি কক্ষ নিচতলায়। দোতলায় বাড়ির 4 কর্তার জন্য 4টি রুম বানানো। যদিও ছোট কর্তা আনিস এখনও অবিবাহিত। পেশায় তিনি নামিদামি উকিল। সেজ কর্তা আজমল রাঙামাটিতে পোস্টেড। পেশায় তিনি ফরেস্ট অফিসার। আর আফতাব আমজাদ 2 ভাই পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, গুলশান, বনানী আর বসুন্ধরা এলাকায় প্রপার্টি ইনভেস্টমেন্ট আর ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ খুব দক্ষ হাতে সামলান তারা। এছাড়া 3 তলায় 5টা রুম, সেখানে এই বাড়ির ছেলেমেয়েরা থাকে। শুধু রাদিফের নামে ঘর থাকলেও বাবার অনুপস্থিতিতে সে মায়ের সঙ্গেই ঘুমায়। তবে এতদিন ধূসরের জন্য বরাদ্দ ঘরটা বন্ধই ছিল। মেজমা প্রতিদিন ঘর গুছাতেন, চাদর পর্দা সপ্তাহে সপ্তাহে পাল্টাতেন, আবার ছিটকিনি এঁটে রাখতেন। পিউ উকি দিয়ে দেখল রুবায়দা আজও সেখানে। কাউচের ওপর ধূসরের এক গাদা শার্ট প্যান্ট রাখা, কাচতে দেওয়া হয়েছিল। মাত্রই ছাদ থেকে তুলে এনেছে পারভিন, গৃহকর্মী। বসে বসে সেগুলো ভাঁজ করছিলেন তিনি। পিউ চপল পায়ে ভেতরে এসে ডাকল, মেজমা। পিউ, ঘুম আসনি আজ? ঘুম আসছে না, কি করছো? এই তো একটু ঘরটা গুছিয়ে দিচ্ছি। হেল্প করব আমি? পারবি? পিউ অমনি ছুটে এসে মেঝেতে 2 পা গুটিয়ে বসল। ধূসরের শার্টের সংখ্যা এখানে অনেক, সব একরঙা। কোনো ডিজাইন নেই, প্রিন্ট নেই, চেক নেই। হয় গাঢ় নীল, হালকা নীল, কালো, নয়তো ছাই রঙে ভর্তি। ব্যাপারটায় পিউ ঠোঁট উল্টে ফেলল। মানছে এসব পরলে মানুষটাকে দেখতে ভালো লাগে, কিন্তু এগুলো কোনো রং হলো? সব ফ্যাকাশে। ধূসর ভাই পরবেন মারুন রং, পিউর সবচেয়ে পছন্দের রং। তাহলেই না তাকে দেখতে একদম ওর স্বপ্নের সেই রাজপুত্রের মতো লাগবে। মেয়েটা বসে বসেই ওই রূপ কল্পনা এনে ফেলল। একটা মারুন সিল্কের শার্ট, যার 3টে খোলা বোতাম দিয়ে শ্যামলা বুক উকি দেবে, হাতা থাকবে কোনোই অবধি। সেখান থেকে সদর্পে চেয়ে থাকবে কবজির কালো বেল্টের ঘড়ি, চোখে কালো সানগ্লাস, সঙ্গে কালো প্যান্ট। এই চমৎকার কম্বিনেশন ফুটিয়ে ধূসর ভাই যখন সামনে এসে দাঁড়াবেন, মুগ্ধতায় পিউ পাগল হয়ে যাবে না? কিরে, কি ভাবছিস? নড়ে উঠল পিউ। হাত চালাতে চালাতে বলল, না না, কিছু না। রুবায়দা আপ্লুত গলায় বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না আমার ছেলে ফিরেছে। 2 চোখ ভরে ওকে দেখলাম, ছুলাম, মাথায় চুমো দিলাম, তাও বিশ্বাস হচ্ছে না। সেই রোগা পাতলা ছেলেটাকে বিদায় দিয়েছিলাম, আর আজ কত বড় হয়ে ফিরেছে। দিন যে কিভাবে যায়। পিউয়ের কানে কথাগুলো ঠিকমতো ঢুকল না, বরং টের পেল ধূসরের ধোয়ার শর্ট থেকেও পারফিউমের সূক্ষ্ম গ্রাণ আসছে। মেজমায়ের চোখ এড়িয়ে একটা শার্ট নাকের কাছে ধরল ও। বেলি ফুলের কড়া গন্ধে চোখ দুটো বুজে এলো অমনি। ইস, এমন নেশা নেশা গন্ধ কেন? হঠাৎ নিচতলা থেকে মিনা হাঁক ছাড়লেন, মেজো, ও মেজো, দেখে যা, আফতাবের কাণ্ড দেখে যা। বাজারে পাঠিয়েছিলাম, আবার কি করল? বিড়বিড় করতে করতে উঠে দাঁড়ালেন রুবায়দা। যেতে যেতে বললেন, পিউ, তুই না পারলে রেখে দে, আমি আসছি। পিউ বলল, আসতে হবে না মেজমা, আমি পারব। রুবায়দা ওটুকু না শুনেই দ্রুত নেমে গেলেন। পিউ বসে বসে সব কাপড় ভাঁজ করল, যত্ন করে কাবার্ডে তুলে রাখল। বিছানার চাদর টান টান করে গুজে বালিশ, কম্বল সুন্দর করে সাজিয়ে রাখল। জানালা আর বারান্দার দরজাও আটকে দিল সন্ধে নামছে বলে। তারপর চেয়ে চেয়ে দেখল 4 দেওয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে টাঙানো ধূসরের ছবিগুলোকে। কোথাও ধূসরের হাতে বেস্ট স্টুডেন্ট অব দ্য কলেজ অ্যাওয়ার্ড, কোথাও ডিবেটের মেডেল, কোথাও মাইকের সামনে দাঁড়িয়ে তার কথা বলার ছবি, আবার একটা ক্যানভাসে ধূসরের নিজের হাতে আঁকা এই শিকদার বাড়ি।
পিউ আগেও এসব দেখেছে, কিন্তু তখন ওর বুকের ভেতর এমন দুরুদুরু করেনি, এত মুগ্ধতা আসেনি। স্কুল কলেজের ধূসর ভাইকে দেখে এমন অবাধ্যের মতো ছলকায়নি হৃদয়, যা আজ হচ্ছে। বারবার, হাজারবার পিউ টের পাচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট আসলে কি, কেমন, কিরকম। পিউ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, ধরে ধরে দেখল ধূসরের ঘড়ির স্ট্যান্ড। সব ঘড়িরই একই ডিজাইন, শুধু বেল্টের রং আলাদা। হেয়ার ব্রাশ, হেয়ার জেল, পমেড, ট্রিমার, সানগ্লাসের ট্রে, এমনকি পারফিউমও আপ্লুত হয়ে নেড়েচেড়ে দেখল মেয়েটা। ঢাকনা খুলে দুবার স্প্রে করল গলায়। এত সুন্দর গন্ধ মাগো। তারপর আয়না থেকে চোখ পড়ল ওর পড়ার টেবিলে। শেলফ ভর্তি বই, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের মোটা মোটা পুস্তক। লোকটা ম্যাথমেটিক্স নিয়ে পড়তেও জানে, সাথে আবার দেশ বিদেশের সাধারণ জ্ঞানের বই দিয়ে ভরা। বাবা, লোকটা এত পড়ে, অথচ পিউ এর তো পড়তেই ভালো লাগে না। ধূসারের নোটবুকও খুলে দেখল সে, প্যাঁচানো হাতের লেখা। আচমকা মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। পিউ সাদা পাতা বের করে বাঁ হাত দিয়ে লিখল, এই যে মেঘের রাজপুত্র, বেশি হ্যান্ডসাম হবেন না, নজর লাগবে। তারপর সেটার ওপর ভার হিসেবে একটা পেপার ওয়েট রেখে বেরিয়ে এলো আস্তে ধীরে। টাক। আফতাব বড় বড় ইলিশ কিনে এনেছেন, কিন্তু অর্ধেক মাছই পচা, বরফ ছাড়তেই যেন গলে পড়ছে। এ নিয়ে রুবাইদা বকছেন। মিনা বললেন, আহা, হয়েছে তো, থাক না। না, কেন থাকবে? এই পচা মাছ দিয়ে আমি এখন কি করব? কিভাবে পাতে দেব সবার? এত বয়স হলো এখনো মাছ চেনে না। আফতাব মুখ ভার করে রইল। পিউ এসেই বলল, তোমরা মেজো চাচুকে বকছো কেন? মাছ পচা হলে মাছের দোষ, চাচু কি করবে? সেই তো, এর জন্যই আমি বাজারে যেতে চাই না। যা কিনি কিছুই পছন্দ হয় না, ভালো লাগে না আর। ভদ্রলোক গজগজ করতে করতে ওপরে চলে গেলেন। পিউ বলল, আম্মু, আজ কে কি ইলিশ ভাজা করবে? না, সর্ষে ইলিশ করব। ওসব অখাদ্য কে খায়? অখাদ্য কি? খাবার নিয়ে কেউ এভাবে বলে? আর তোর জন্য তো বানাচ্ছি না, ধূসরের খুব পছন্দ, ওর জন্য রাঁধব। পিউয়ের কুচকে থাকা মুখটা অমনি টান টান হয়ে গেল। এই রে, ধূসর ভাইয়ের পছন্দ। মুহূর্তেই সুর বদলে বলল, কি রাঁধবে বললে যেন? সর্ষে ইলিশ। ও, আমি শুনলাম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তো আমারও খুব পছন্দ আম্মু, খাবো, আমিও খাবো। ওমা, কবে থেকে? অনেক দিন থেকে, বলেছিলাম তো, তুমি শোনোনি মনে হয়। মিনা ভ্রু কুচকে বিড়বিড় করলেন, আমাকে আবার কবে বলল? রুবাইদা বললেন, তা চাচার পক্ষের উকিল সাহেবা, আপনি যে কাজ নিলেন তা পেরেছেন তো, নাকি আমি যাব? সব গুছিয়েছি মেজমা, এত চিন্তা কেন? আমি কি ছোট আছি এখনো? জবা ওপর থেকে নামছিলেন, কথাটা শুনে বললেন, বাহ, পিউ তাহলে বড় হয়ে গেল, এখন তবে বিয়ে দেওয়া যাবে, কি বলো আপা? রুবাইদা তাল মেলালেন, তাই তো দেখছি, দেব নাকি পিউ? পিউ লজ্জা পেল, কামের পাশে চুল গুছতে গুছতে বিড়বিড় করল, দাও না মেজমা, আমাকে জোর করে ধরে তোমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দাও। তখন প্রায় রাত 12:30 বাজে। বাড়ির কর্তা থেকে গিন্নি সবাই বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যে যার ঘরে চলে যান। ধূসর ফিরল এই সময়। পুরো বাড়িতে তখন ডিম লাইটের আলো ছাড়া আর কিচ্ছু নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের রুমের দিকে এগোলো। ঘর গোছানো, তবে আজকের গোছানোর ধরন আলাদা মনে হচ্ছে। বালিশ একটার উপর একটা রাখা, মা তো এভাবে রাখেন না, বড় মাও না। কে এসেছিল রুমে? ধূসরের মাথায় চট করে পিউর নাম এলো। কেন এলো জানে না, পরক্ষণে মনে হলো, না, এত চমৎকার করে ঘর গোছানো অতটুকু মেয়ের কাজ নয়, হয়তো সেজমা গুছিয়েছেন। ও ড্রেসিং টেবিলের কাছে এলো, হাত ঘড়ি খুলতে খুলতে খেয়াল করল পারফিউমটা একটু বেঁকে আছে। ধূসর এভাবে রেখে যায়নি। তারপর নজর পড়ল টেবিলে, খোলা খাতার একটা পৃষ্ঠা ফ্যানের বাতাসে উঠছে। কাছে যেতেই চোখে পড়ল খাতায় থাকা গোটা গোটা আঁকাবাঁকা লেখা। ধূসর এবার নিশ্চিত হয়ে গেল। লেখাটা পড়তেই মেজাজ খিচড়ে গেল অমনি। এক টানে পৃষ্ঠা ছিঁড়ে তরবর করে বেরিয়ে এলো বাইরে। পিউয়ের ঘর দক্ষিণে, ভেতরে আলো জ্বলছে। ধূসর বাইরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে ডাকল, পিউ। পিউ তখন পড়ার টেবিলে, সামনে বোঝ খোলা, অথচ ফোনে হাতে। ইনস্টাগ্রামে ধূসরের প্রোফাইল দেখছিল। নিউ ইয়র্কের একটা ছবি, তার বাস্কেটবল খেলার মুহূর্ত। পরনে স্পোর্টস ইউনিফর্ম, ঘামে ভেজা মুখ, এলোমেলো চুল, হাতে বল। ইস, কত কিউট! ঠিক সেই সময় ভারী ডাকটা শুটে এলো কানে। বুকের কাঁপুনির সঙ্গে তাল মেলাতে ফোনটা খসে পড়ার উপক্রম হলো প্রায়। সব ছেড়ে দৌড়ে এসে দাঁড়ালো পিউর সামনে। ধূসরের চোখে মুখে বিরক্তি। সেই বিরক্তি বাড়ল বিড়াল ছানার মতো মেয়েটাকে দেখে। পরনে ক্রপ হাতার শার্ট, টপ, নিচে কালো স্কার্ট, চুল পাঁচ ক্লিপ দিয়ে ওপরে আটকানো। এত ছোটর মতো থাকে না কেন? অন্যদিকে পিউয়ের চেহারায় উথেলে পড়া আনন্দ। ছটফটিয়ে জিজ্ঞেস করল, ডেকেছেন আমায়? ধূসর হাতের কাগজটা উঁচু করে বলল, এটা কি? পিউ বড় নিষ্পাপ চোখে বলল, কাগজ। কেন, ম্যাজিক করলে কি কবুতর দেখব? ধূসর দাঁত চেপে বলল, কোষে একটা চড় মারলে সর্ষে ফুলও দেখবি। পিউ ঠোঁট উল্টে বলল, এভাবে বলছেন কেন? কি করেছি আমি? এসব কে লিখেছে? পিউ লেখার দিকে চোখ বোলায়, অবুঝের ভান করে বলে, আমি কি করে জানবো?
আমার হাতের লেখা তো এত বাজে নয়। ধূসর সরু চোখে বলল, তুই লেখিসনি? উহু, আমি তো আপনার ঘরের সামনেও যাইনি আজ। ধূসর তীক্ষ্ণ চোখে চেয়ে রইল তাও। পিউ ভেতরে ভেতরে মিয়ে গেলেও বাইরে অটল থাকার চেষ্টা করল খুব। এ যা রেগে গেছে, এখন কিছুতেই ধরা দেওয়া যাবে না। আচমকা ওর পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকে গেল ধূসর। পিউ জিভ কাটল অমনি। খুদা, এ কি করতে চাইছে? হুড়মুড়িয়ে পিছু নিয়ে বলল, আমি লিখিনি তো। ধূসর পড়ার টেবিলের শেলফ থেকে পিউয়ের খাতা টেনে নামালো। ছেঁড়া কাগজটা পাশে রেখে পৃষ্ঠা উল্টে উল্টে মিলিয়ে দেখল হাতের লেখা। না, মিল নেই। ওর চোখ মুখ দেখে ঠোঁট চেপে হাসল পিউ। গর্বে বুক ফুলিয়ে ভাবল, ধূসর ভাই, পিউ দেখতে ছোট হলেও ওর বুদ্ধি অনেক বড়। এই চালাকি ধরার মতো বয়স আপনার এখনো হয়নি। ওই লেখা বাঁ হাতে লিখেছি, আপনি কেন, কেউ মেলাতে পারবে না। তারপর আগ বাড়িয়ে বলল, দেখলেন তো, মিল নেই। বললাম না আমি রাখিনি। ধূসর সোজা হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড ঠান্ডা চোখে চেয়ে রইল ওর মুখের দিকে। আচমকা চেয়ারটা ঘুরিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে বলল, বস। পিউ বিভ্রান্ত হয়ে বলল, হ্যাঁ, বস। কণ্ঠটা আরও শক্ত হলো এবার। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চেয়ারে বসল পিউ। ধূসর কাগজটা সামনে রেখে বলল, এবার ঠিক এই লাইনটা বাঁ হাত দিয়ে লেখ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।